Welcome back to Chartage. I am your host কাম মেন্টর অর্ক। আমরা ডাও থিওরি নিয়ে আলোচনা করছি। এতদিন আমরা 5টা টেনেন্ট সম্পর্কে শিখেছি, যে আজ থেকে 125 বছর আগে ডাও টেকনিক্যাল অ্যানালিসিস এর প্রতিষ্ঠাতা হিসাবে যে 6টা টেনেন্ট দিয়েছেন, তার মধ্যে আমরা 5টা শিখেছি। ঠিক আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল গতকালের ক্লাসটা। 5th টেনেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টেনেন্ট অ্যাকর্ডিং টু মি, এবং বাকি যে টেনেন্টগুলো আছে ওগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম টেনেন্ট যেটা, সেটা ছিল দ্য অ্যাভারেজ ডিসকাউন্ট এভরিথিং। অ্যাভারেজ মিনস প্রাইস ডিসকাউন্ট এভরিথিং। প্রাইস যে ক্লোজিং প্রাইস একটা বাজারের, সেটা বাজারের সমস্ত ইমোশনটাকে ডিসকাউন্ট করে। দ্য সেকেন্ড টেনেন্ট ছিল দ্য মার্কেট হ্যাজ 3 মুভমেন্ট। বাজারে 3 ধরনের মুভমেন্ট আছে। একটা হলো প্রাইমারি ট্রেন্ড, যেটা বুল এবং বেয়ার মার্কেটকে ডিফাইন করে। একটা হলো ইন্টারমিডিয়েট ট্রেন্ড, যেটা পজিশনালি বুল ফেজ বা শর্ট টার্ম বুল ফেজ বা বেয়ার ফেজ এটাকে ডিফাইন করে। আর একটা হলো শর্ট টার্ম ট্রেন্ড, এটা হলো সুইং ডিফাইন করে, যেটা একদম শর্ট টার্মে 2-4 দিন 5 দিন 7 দিনের যে ট্রেন্ড সেটাকে ডিফাইন করে। ঠিক আছে, এরপরে মেজর থার্ড টেনেন্ট কি, মেজর ট্রেন্ড হ্যাভ 3 ফেজেস। মেজর ট্রেন্ড একটা বুল এবং বেয়ার ফেজের ট্রেন্ডের মধ্যে 3টে ফেজ থাকে: অ্যাকুমুলেশন ফেজ, পাবলিক পার্টিসিপেশন ফেজ এবং ডিস্ট্রিবিউশন ফেজ। অ্যাকুমুলেশন ফেজের মধ্যে বড় বড় যারা ফান্ড আছে তারা সেখানে ইনভেস্ট করে। পাবলিক পার্টিসিপেশন ফেজ, এখানে সমস্ত রিটেল ট্রেডাররা পার্টিসিপেট করে। এবং ডিস্ট্রিবিউশন ফেজ, যারা ফান্ড হাউস ইনভেস্ট করেছিল অ্যাকুমুলেশন ফেজে, তারা ডিস্ট্রিবিউশন ফেজে এসে আস্তে আস্তে তারা সেল করতে শুরু করে। তারপরে প্রাইস আবার ডিক্লাইন হতে শুরু করে। ঠিক আছে, তারপর আবার সেম সাইকেল আবার শুরু হয়। ফোর্থ টেনেন্ট কী ছিল, প্রাইস অ্যান্ড ভলিউম রিলেশনশিপ প্রোভাইড ব্যাকগ্রাউন্ডস। মানে প্রাইসের সঙ্গে ভলিউম বাড়বে, প্রাইস যখন কমবে তখন ভলিউমটা কমবে। এটা যদি অন্যতা হয় তাহলে একটা ওয়ার্নিং সাইন হিসাবে গণ্য হবে। ঠিক আছে, ফিফথ টেনেন্ট, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেনেন্ট অ্যান্ড দ্য মেন নির্যাস, যেটা সেটা হলো এই ফিফথ টেনেন্টের মধ্যে লুকিয়ে আছে। সেটা হলো যতক্ষণ পর্যন্ত একটা ট্রেন্ডে হায়ার হাই হায়ার লো চলতে থাকবে, ততক্ষণ সেই ট্রেন্ডটা বুলিশ সিনারিও হিসাবে গণ্য হবে। এবং যখন লোয়ার হাই লোয়ার লো কন্টিনিউয়াসলি তৈরি হবে বাজারে বা কোনো একটা স্টকে, সেটা ইন্ডেক্সে হতে পারে, স্টকে হতে পারে, যে কোনো চার্টে, সেই চার্ট তখন বেয়ারিশ ট্রেন্ড হিসাবে গণ্য হবে। ঠিক আছে, আজকের যে ক্লাস সেটা হলো লাস্ট টেনেন্ট, দ্য অ্যাভারেজ মাস্ট কনফার্ম। মানে এখানে অ্যাভারেজ বলতে ইন্ডেক্সকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আর যে সকল আলাদা আলাদা ইন্ডেক্স আছে তাদেরকে এখানে অ্যাভারেজ বলা হয়েছে। এবং এখানে যেমন আজ থেকে 125 বছর আগে যখন ডাও ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদক ছিলেন, তখন তিনি 2টো ইন্ডেক্স তৈরি করেন, যেটা হলো ডাও ট্রান্সপোর্ট এবং ডাও ইন্ডাস্ট্রিয়াল। ডাও ট্রান্সপোর্টের মধ্যে কী ছিল, আজ থেকে 125 বছর আগে তখন রেলওয়ে সেক্টরে বুম এসেছিলো। মানে তখন প্রথম রেলওয়ে তৈরি হয়, স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়, তারপরে সেখানে রেল লাইনের পাত বসে, সেখান থেকে আমেরিকার স্বাধীনতা হয়। তখন তো আমেরিকার অলমোস্ট 100 বছর হয়ে গেছে স্বাধীন হয়েছে। তো সেই সময় ডাও ট্রান্সপোর্ট, এখানে রেল লাইন এবং রাস্তা, তখনও পিচ রাস্তা তৈরি হতো কি না আমার ঠিক জানা নেই, কিন্তু রেলওয়ে স্টক যারা আছে তারা ডাও ট্রান্সপোর্টের মধ্যে থাকতো। এবং ডাও ইন্ডাস্ট্রিয়াল, যে সকল তখনকার দিনের যে কলকারখানা যে শুরু হয়, যখন ওই আমাদের এখান থেকে কাঁচামাল তৈরি, ভারত থেকে কাঁচামাল তৈরি নিয়ে গিয়ে ইউরোপে আমেরিকায়, তখন ইন্ডাস্ট্রিয়াল বুম, তখন ইন্ডাস্ট্রি বিভিন্ন তৈরি হয়, বড় বড় লোহা টোহা আকরিক
এই ধরনের ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কোম্পানিগুলোকে নিয়ে তৈরি হয় ডাউ ইন্ডাস্ট্রিয়াল। ওকে, এবার ইনি কি বলছেন, ডাউ এই টেনেন্টে কি বলছেন, one of the most important principle of Dow theory is the movement of industrial average of transportation average should always be considered together, that is the two average must confirm each other, মানে একে অপরকে অবশ্যই কনফার্ম করবে, মাস্ট দ্য টু অ্যাভারেজ মাস্ট কনফার্ম ইচ আদার, মানে কি দুটো একইভাবে যাবে, দুটো চার্ট একইভাবে যাবে। এখানে ধরুন খুব ছোটোভাবে করে লেখা আছে, যদি কেউ জুম করে লিখতে পারেন, এটা হলো 80 বলতে এটা 1980 কথা লেখা আছে, ঠিক আছে। এই যে 1979 যে দিনের চার্ট, এখানে 1980 থেকে 1997 পর্যন্ত টোটাল 17 বছরের চার্ট এখানে দেখানো হয়েছে। ওকে, 17 বছরের মধ্যে মোটামুটি একটা যখন ট্রেন্ড, তখন একইভাবে গেছে। যখন প্রাইস ওপরের দিকে উঠেছে তখন বোথ প্রাইস ওপরের দিকে উঠেছে, ট্রান্সপোর্ট এবং ইন্ডাস্ট্রিয়াল দুটো শেয়ারের যে ইন্ডেক্স দুটোই যখন নিচের দিকে নেমেছে তখন নিচে আবার যখন উঠেছে তখন ওপরের দিকে উঠেছে, যখন নেমেছে নিচের দিকে নেমেছে। মাঝখানে মোটামুটি 1990-এর কাছাকাছি ডাউ ট্রান্সপোর্ট অনেকটা বেশি ওপরে উঠে গেছিলো কম্পেয়ারেবলি ডাউ ইন্ডাস্ট্রিয়ালের, ঠিক আছে। কিন্তু যখনই একটা বুম তৈরি হয়, সেই বুমটা ব্লাস্ট হয়, আবার তার থেকে 2-3 বছর পরে, বা 2-3 না, হ্যাঁ এটা 1989 হয়েছে, 1991-এর মধ্যে দুটোই আবার একই জায়গায় চলে এসেছে, ঠিক আছে। এটা উপরে উঠেছে আবার নিচে চলে এসেছে, আবার দুটো একই সাথে চলতে শুরু করেছে। এরপরে আবার ডাউ ট্রান্সপোর্ট বুম হয়েছে, এবং যখন এখানে এই দুটো লাইন যখন দুদিকে যায় তখন সেটাকে ডাইভারজেন্স বলা হয়, ঠিক আছে। ডাইভার্জ করেছে, কিন্তু 1 থেকে 2 বছরের মধ্যে আবার একই জায়গায় চলে এসেছে, দুটো ইন্ডেক্স একই জায়গায় এসছে, আবার ওপরে এটা। এরপরে এখানে দেখুন, এখানে ডাউ ইন্ডাস্ট্রিয়াল কন্টিনিউয়াসলি ওপরের দিকে চলেছে, ঠিক আছে। কিন্তু ডাউ ট্রান্সপোর্ট এখানে বেশি পড়েছে, মানে এখান থেকে বেশি নিচের দিকে এসছে, ঠিক আছে, এবং কন্টিনিউয়াসলি তারপর ধীরে ধীরে একইভাবে নিচের দিয়ে ওপরের থেকে আবার 1997-এর কাছে এসে দুটো এক হয়েছে। বোঝা গেল? মানে ইন এ লং টার্ম আমাদের যে মেজর ইন্ডাইসেস যারা আছে তারা মোটামুটি একই জায়গায় এসে মিলিত হবে এবং একইভাবে চলবে। যখন পড়বে তখন কন্টিনিউয়াসলি বেয়ার ফেসে যাবে, যখন উঠবে তখন বুল ফেসে, মোটামুটি একইভাবে সিঙ্ক্রোনাইজভাবে যাবে। এবার শর্ট টার্ম বেসিসে একটা ইন্ডেক্স আর একটা ইন্ডেক্সের উল্টো দিকে বিহেভ করতে পারে, কিন্তু অন এ লং টার্ম বেসিস কিন্তু এই জিনিসটা হবে না, ঠিক আছে। এ লং টার্ম ভিউ অফ ডাউ থিওরি অ্যাট ওয়ার্ক ফর এ মেজর বুল ট্রেন্ড টু কন্টিনিউ বোথ দ্য ডাউ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডাউ ট্রান্সপোর্ট মাস্ট অ্যাডভান্স টুগেদার, মানে একসঙ্গে চলবে, ঠিক আছে। এবার এই সেম জিনিসটা আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নেব। তাহলে তো চার্টে যাওয়া যাক। এই দিকটা মোটামুটি বোঝা গেল। যদি না বোঝা যায় এখানেই ভিডিওটা পজ করবেন, এই 9 মিনিট হয়েছে, 9 মিনিট পুরোটা আবার একবার দেখবেন, এবং তারপরে যদি না বোঝেন কমেন্ট সেকশানে আমাকে জানাবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, এই জিনিসটা আমাকে বুঝিয়ে দিন। হয়তো কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশানে বা যদি কমেন্টের মাধ্যমে লিখে যদি সম্ভব হয় আমি অবশ্যই চেষ্টা করব বোঝানোর, ঠিক আছে। কোশ্চেন করতে ভয় পাবেন না। যারা কোশ্চেন করে তারা শিখতে পারে, যারা শেখে তারাই কোশ্চেন করে। যারা কোশ্চেন করে না জানবেন তারা শেখে না। যদি এতটা শিখে থাকেন এটাকে নোট করবেন যে দুটো অ্যাভারেজ একসঙ্গে উঠবে একসঙ্গে নামবে অন এ লং টার্ম। শর্ট টার্মে ডাইভার্জ হতে পারে, এই শর্ট টার্মে ডাইভার্জেন্স অনুযায়ী অনেক রকমের ছোট ছোট ট্রেডিং সিগন্যালও জেনারেট হয়। সেটা আমরা পরবর্তী হয়তো আজ থেকে আরও 2 মাস 4 মাস পরে ধীরে ধীরে যখন আরও অ্যাডভান্স স্টেজে যাব তখন সেগুলো শিখব।
যে কীভাবে সেটাকে ট্রেড করা যায়। আমরা আমাদের এখন ইন্ডিয়ান মার্কেটে কিছু এক্সাম্পল দেখি, ঠিক আছে। ডিসকার্ড। আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ইন্ডেক্স আছে সেটা হলো নিফটি 50। Give me a moment. দেখে ব্রাশ এটা হলো নিফটি 50, ওকে। 2020, এখানে 2020, এটা 2026, মানে মোটামুটি এটা 5 বছরের চার্ট, ঠিক আছে। এবার নিফটি 50 যেরকম আমাদের দেশের এখানে রাইট সাইডে কি লেখা আছে, এটা হলো পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট উঠেছে। যদি আমরা 2020 লোডটাকে যদি আমরা 0% বলি, তাহলে গত 5 বছরের মধ্যে 200% নিফটি রিটার্ন দিয়েছে, ঠিক আছে। 200% মানে হলো আপনার কাছে যদি 10 লাখ টাকা আপনি নিফটিতে ইনভেস্ট করেন, তাহলে গত 5 বছরের মধ্যে সেই টাকাটা আপনার 30 লাখ টাকা হয়েছে। কোনো রকম মেজর অ্যানালিসিস না করে, কোনো রকম প্ল্যানিং ছাড়া, মানে বড় বড় ফান্ড ম্যানেজারকে আপনি বিট করবেন, কিন্তু এই লো লেভেলে নেওয়া তো সম্ভব হয় না। হয়তো মুষ্টিমেয় কয়েকজনই নিতে পারেন এই সব লেভেলে। কেউ যদি ওপরের লেভেলে নেন কিংবা তার উপরে নেন, যেখানেই নেন সেটা সম্ভব হয়, কিন্তু সেটাকে কন্টিনিউয়াসলি করে নিয়ে যেতে হবে নিফটিকে। নিফটি নেওয়ার উপায় কি সেটাও আমি এখানে 1 মিনিট বলে দিই। নিফটি নেওয়ার উপায় হলো নিফটি 20, NIFTY BEES। এটা আপনাদের যে ব্রোকারের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আছে তাদের ওয়েবসাইটে কিংবা তাদের অ্যাপ্লিকেশানে গিয়ে সার্চ করবেন, সার্চ বটমে ওখানে দেখতে পাবেন নিফটি 20, তারপরে নিফটি ইন্ডেক্স, এই ধরনের জিনিসগুলো পাবেন। তবে নিফটি 20 যেহেতু এটা ETF, এখানে আপনারা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারবেন একটা হিসাবে, এবং যখন খুশি এটাকে তুলতেও পারবেন, তাতে অসুবিধা নেই। এই যখন আপনি একটা নিফটি 20 কিনলেন, আপনার ওই যে 200 টাকা এই টোটাল 50টা কোম্পানির মধ্যে ভাগ হয়ে গেল। এই নিফটিতে যেভাবে শেয়ার অনুযায়ী ভাগ করা আছে ঠিক সেইভাবেই, ঠিক আছে। আপনি 200 টাকার দিয়ে এই টোটাল 50টা কোম্পানির ফ্র্যাকশন অফ শেয়ারের মালিক হলেন, ঠিক আছে। রিলায়েন্স, টাটা মোটরস, TCS, ইনফোসিস, এই সমস্ত কোম্পানির মালিক হলেন মাত্র 200 টাকার বিনিময়ে, ঠিক আছে। কিন্তু এটাকে আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এই ধরনের জিনিস আমরা পরে আলোচনা করব। তো আমরা আজকের টপিক থেকে ডাইভার্ট হয়েছিলাম, তো মাঝে মাঝে টপিক থেকে ডাইভার্ট হওয়াও ভালো। এই ধরনের আলোচনা করার জন্যই এখানে আমরা ক্লাসগুলো নেওয়া শুরু করেছি, যাতে রিয়েল অফলাইন ক্লাসের তো কোনো ভার্সন হতে পারে না, মানে অফলাইন ক্লাসকে অনলাইন ক্লাস দিয়ে কোনো দিনই ডুপ্লিকেট করা সম্ভব না, কিন্তু যতটা পারা যায় এখানে ক্লাসের মাধ্যমে। এখানে অনলাইন ক্লাসের একটা জিনিস কি, ব্রডার অডিয়েন্সের কাছে, মানে এখানে যে কোনো জায়গায়, দেশের বিদেশের যে কোনো জায়গায় বসে অনলাইন ক্লাস করা যায় বা ইউটিউবের মাধ্যমে দেখা যায়। আমি যখন শুরু করেছিলাম তখন আমিও কিছু ইউটিউব চ্যানেলের পার্টিকুলার ক্লাস দেখেই শুরু করেছিলাম, তারপরে আলাদা আলাদা বই পড়েছি, তারপর বিভিন্ন অথেন্টিক কোর্স বেশ কিছু টাকা দিয়েও করেছি, এবং সেগুলোর বেশ কিছু ফলও হয়েছে। এবং আজকে একটা ডেস্কের প্রতিদিন 6.5 ঘন্টা ট্রেড করি, এবং এটাই আমাদের জীবিকা, ঠিক আছে। তো আজকের যেটা টপিক ছিল যে বোথ অ্যাভারেজ মাস্ট কনফার্ম ইচ আদার, মানে একটা ইন্ডেক্স যখন কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে নিফটি 50, তাহলে আর একটা ইন্ডেক্সকেও ওপরের দিকে যেতে হবে। আমরা এখানে নিফটির সঙ্গে ব্যাঙ্ক নিফটি সবাই পরিচিত,
আমরা ব্যাঙ্ক নিফটি নিলাম, যেটা হলো গ্রিন লাইন। ওকে, এই যে গ্রিন লাইনটা, এটা হলো নিফটি ব্লু লাইন, ব্যাঙ্ক নিফটি হলো গ্রিন লাইন। ওকে, নিফটিতে দেশের টপ 50টা কোম্পানি আছে। যখন নিফটি ওপরের দিকে গেছে, মোটামুটি ব্যাঙ্ক নিফটিও কন্টিনিউয়াসলি ওপরের দিকেই গেছে। নিফটি যখন নিচে এসছে বা সাইডও এসেছিলো, তখন ব্যাঙ্ক নিফটিও সাইডও এসেছিলো। আবার নিফটি যখন ওপরের দিকে গেছে, ব্যাঙ্ক নিফটিও ওপরের দিকে গেছে। এবার এখানে একটা কনসার্ন আছে কি, নিফটির ব্যাঙ্ক নিফটিতে যে 15টা স্টক ব্যাঙ্কিং স্টক আছে, তার মধ্যে অলমোস্ট সব কটাই নিফটির মধ্যেও আছে, এবং এরাই অলমোস্ট 30-40%, অলমোস্ট 25-30% হোল্ড করে নিফটির। সেই জন্য মোটামুটি একই রকমভাবে চলেছে বলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার একটু অ্যাডভান্স দেখি। আমরা নিফটিকে এক সেকেন্ড, আমরা নিফটিকে হাইড করব। সিম্বল ভ্যালু, নিফটিকে আমরা যদি হাইড করি, তার জন্য হোয়াইট কালার দিই, হোয়াইট না, এখানে আমরা নিফটি দেখতে পাচ্ছি না, এখানে যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছি, এটা হলো ব্যাঙ্ক নিফটি লাইন। মানে আমাদের দেশের 15টা টোটাল যে ব্যাঙ্ক আছে, সব থেকে বড় HDFC, ICICI, এক্সিস, তারপর SBI, ব্যাঙ্ক অফ বরোদা, এই সমস্ত ব্যাংকের যে শেয়ার, তাদের যে ইন্ডেক্স, এখানে এটা গ্রিন লাইনে দেখতে পাচ্ছি। এবার এর সাথে আমরা যদি নিফটি আইটিকে নিই, তাহলে একটা মজা দেখতে পাবো। কি মজা? নিফটি আইটি হলো ব্লু লাইন, ঠিক আছে। এবার নিফটি আইটির মধ্যে দেশের টপ 15টা আইটি স্টক আছে। ওকে, 10টা কি 15টা আইটি স্টক, যেমন ধরুন TCS, ইনফোসিস, উইপ্রো, HCL টেক, এরা আছে। এখানে কি হয়েছে, যখন ব্যাঙ্ক নিফটি ধীরে ধীরে বেড়েছে, নিফটি আইটি অনেক বেশি বেড়ে গেছে। মানে কি, এখানে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। কিন্তু ব্যাঙ্ক নিফটি যখন পরের 2022 থেকে 2023-এর মধ্যে খুব একটা বেশি মুভমেন্ট দেয়নি, বা একই জায়গায় ছিল, মোটামুটি একই জায়গায় ছিল, নিফটি আইটি ওপর থেকে কিন্তু নিচে চলে এসছে। নিচে এসে একই জায়গা আবার শুরু করেছে যাওয়া, আবার কন্টিনিউয়াসলি একইভাবে যাচ্ছে। এখানে একবার ওপরের দিকে উঠেছিল, মানে 2024-এর ফেব্রুয়ারিতে পিকে, আবার 3 থেকে 4 মাসের মধ্যে, জুন 2024-এর মধ্যে আবার গ্রিন লাইন ব্লু লাইন কনভার্জ করেছে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু তারপরে অলমোস্ট 1 বছর কোনো মুভমেন্ট দেয়নি। কিন্তু এই ব্লু লাইন বা নিফটি আইটি কন্টিনিউয়াসলি আবার অনেকটা উপরে গেছে, কিন্তু সেই 1 বছরের মধ্যেই নিফটি ব্যাংকে আবার কনভার্জ করেছে। তাহলে এখানে টোটাল কতবার আমরা কনভার্জ দেখতে পেলাম? এখানে মেজর কনভার্জ একবার, তারপর এখানে একবার মেজর কনভার্জ দুবার, এখানে একবার ডাইভার্জ করেছে 3বার, কনভার্জ করেছে 3বার। মানে এখানে হলো ডাইভারজেন্স, এখানে ডাইভারজেন্স,
লাল লাইন যেখানে যেখানে গোল গোল করছি, এইটা হলো ডাইভারজেন্স, মানে দুটো আলাদা আলাদা দিকে চলে গেছিলো। মানে এক কথায় দেশের ইকোনমিতে আলাদা আলাদা সেক্টর ইন এ শর্ট টার্ম বেসিস দু রকম পারফরমেন্স করতে পারে, ঠিক আছে, কিন্তু লং টার্মে তারা একইভাবে যাবে, মানে 5 বছর 10 বছর মোটামুটি একভাবে যাবে। এমন হতে পারে যে কোনো একটা সেক্টর লং টার্ম কোনো একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে চলছে, যেমন ডিফেন্সের মধ্যে হয়েছে, ক্যাপিটাল মার্কেট স্টকের মধ্যে হয়েছে, এদের মধ্যে লং টার্ম ট্রানজিশন হয়েছে, লং টার্ম ট্রান্সফরমেশন হয়েছে, তার ফলে ওরা রিরেট হয়ে গেছে। এবার এখনও সেই সমকর থিম চলছে। তারপরে রেলওয়ে থিম, এখনও রেলওয়ে থিম চলছে, যেমন এআই থিম, এগুলো লং টার্ম ট্রান্সফরমেশন। কিন্তু দেশের যে বড় বড় যে সেক্টর, মেজর যে সেক্টর, ব্যাংক এবং আইটি, এই দুটো আমরা দেখতে পেলাম যে শর্ট টার্মে ডাইভার্জ হলেও লং টার্মে ইট ক্যান ডাইভার্জ, DIVERGE in short term ইট ক্যান ডাইভার্জ ইন শর্ট টার্ম, ঠিক আছে, শর্ট টার্মের মধ্যে ডাইভার্জ হতে পারে, বাট উইল কনভার্জ, CONVERGE in long TERM, but will converge in long term। মানে শর্ট টার্মে আলাদা আলাদা দুজন হয়ে যেতে পারে, কিন্তু লং টার্মে এরা মোটামুটি একইভাবে চলবে। ওকে, এই দুটো লাইন লিখে নেবেন আপনাদের নোটসের মধ্যে, ঠিক আছে, ডিলিট করলাম। এরপরে আমাদের আর একটা মেজর ইন্ডেক্স সম্পর্কে আমরা একটু দেখি, ব্যাংক আইটি। থার্ড মেজর ইন্ডেক্স হলো অটো। এই দেখুন, ব্যাংক এবং আইটিকে দেখালাম যে কনভার্জ এবং ডাইভার্জ করে মোটামুটি একই সঙ্গে চলছে, কিন্তু অটো লাস্ট 5 বছরে শুরু হয়েছিল একই সঙ্গে, কন্টিনিউয়াসলি চলেছে ব্যাংক এবং অটো টিল এপ্রিল 2023। এর মধ্যে আইটি আবার উঠে আবার নিচে নেমেও গেছে, সবাই একই জায়গায় ছিল 2023 পর্যন্ত। কিন্তু এখান থেকে অটোর একটা অটো স্টক বা অটো ইন্ডেক্স, যেখানে সমস্ত বড় অটো কোম্পানিগুলো আছে। অটো মানে হলো রাস্তায় যে অটো চলে, অটো রিক্সা, সেই অটো না। অটো মানে হলো গাড়ি, 2 হুইলার 4 হুইলার গাড়ি, যেমন মারুতি, তারপর টাটা মোটরস, মাহিন্দ্রা, অশোক লেল্যান্ড, বাইকের মধ্যে হিরো মোটরস, তারপর বাজাজ অটো, আইচার, তারপর টিভিএস, এই সমস্ত কোম্পানিগুলোর যে ইন্ডেক্স, কোম্পানির শেয়ারের যে ইন্ডেক্স, সেটা হলো এই যে ইয়েলো লাইনটা, ঠিক আছে। এই এপ্রিল 2023-এর পর থেকে তেমন একটা মুভ কিন্তু আইটি এবং ব্যাংক দেখাতে পারেনি, ঠিক আছে। এখানে 110 থেকে 150, মানে মোটামুটি এরা ওই 30-40% মুভ দিয়েছে। কিন্তু তার মধ্যে অটো
130% থেকে উঠে 400%। ঠিক আছে, 130 টাকাটা 400 টাকায় পরিণত হয়েছে। ঠিক আছে, এরা যেখানে কেবলমাত্র 130 টাকাটা পরের 1-1.5 বছরের মধ্যে এই 170-80 টাকায় দাঁড়িয়ে আছে, অটো $130 টাকা থেকে জার্নি কিন্তু একই সঙ্গে শুরু হয়েছিল। ঠিক আছে, 420 টাকায় চলে গেছিলো। ঠিক আছে, এবং যখন অটোর যখন ফল হয়, মানে অটো যখন নিচের দিকে আসে, আইটিও দেখুন মোটামুটি ওই একই সময়ে নিচের দিকে এসছে ব্যাংককে ধরার জন্য, কিন্তু এরা যতটা পড়েছে তার অনেকটা ওপরে ফল হয়েছে, মানে নিজের ইন্ডেক্সের কম্পেয়ারে অনেক বড় ফল করেছে। মানে 400 টাকাটা আবার 420 থেকে 270 টাকায় চলে এসেছিলো। ঠিক আছে, কিন্তু এরা তখনও পর্যন্ত যেখানে 190 আছে, এ কিন্তু 270, এবং তারপরে এখন যেখানে দাঁড়িয়ে আছে ব্যাংক এবং আইটি, অটো কিন্তু এই 270 টাকা থেকে আবার 406 টাকা বা 410 টাকা এই মুভের কাছে কিন্তু চলে গেছে। মানে কি, এখন রিসেন্টলি ব্যাংক কিংবা আইটিতে যেখানে ফ্ল্যাট হয়ে আছে বা কোনো মুভমেন্ট নেই, এখানে অটোতে কিন্তু একটা আমরা সুন্দর মোমেন্টাম বা আপসাইড একটা পোটেনশিয়াল দেখতে পাচ্ছি। এবং ইরেজার 1 সেকেন্ড, সরি, এই যে আগের যে হাই ছিল সেই হাইয়ের কিন্তু অলমোস্ট কাছে চলে গেছে। ঠিক আছে, এখানে আইটির আগের হাই কত ছিল, এই হাই বলতে কি সবার থেকে উপরে যেটা জায়গা সেটা হলো হাই। আইটির হাইয়ের থেকে আইটি এখন অনেকটা, এই যে ব্লু লাইনটা এখন অনেকটা নিচে, কিন্তু ব্যাংক যেহেতু তেমন কোনো মুভমেন্ট দেয়নি, ব্যাংক আবার নিচে পড়েও নি, ব্যাংক সেই জন্য হাইয়ের কাছেই আছে, কিন্তু ও কোনো ব্যাংক গত 2-3 বছরের মধ্যে সেরকম কোনো মুভমেন্ট আমরা পাইনি। রিসেন্টলি অটোতে আমরা কিন্তু সুন্দর একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার এতটা পর্যন্ত? আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি। এরপরে আর একটা, আমরা 3টে হলো, এবার আমরা 4th নেব, ফার্মা। ফার্মাও অলমোস্ট সিমিলার। না, অলমোস্ট সিমিলার নয়, সরি, অলমোস্ট সিমিলার বললে ভুল হবে। হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম, অটো ইজ দ্য ইয়েলো লাইন, যেখানে এখানে লেখাই আছে নিফটি অটো, ব্যাংক নিফটি মানে ব্লু লাইন, নিফটি এখানে নিফটিকে আমি হাইড করে দিয়েছি, নিফটি আইটি মানে ব্লু লাইন, আর ব্যাংক হলো গ্রিন লাইন, আর ফার্মা হলো এই যে মেরুন লাইনটা। ঠিক আছে, শুরু একই জায়গা থেকে হয়েছে, তারপর এরা 3টে স্টক এপ্রিল 2023 পর্যন্ত একইভাবে চলেছে, যেখানে ফার্মা কিন্তু নিচের দিকে চলে এসছে। এটা যেরকম আমরা দেখেছিলাম আইটিতে পজিটিভ ডাইভারজেন্স, ফার্মাতে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ ডাইভারজেন্স। ওকে, ক্লিয়ার? তারপর
ব্যাংক এবং আইটি যেখানে মোটামুটি অ্যাভারেজ রিটার্ন দিয়েছে, আইটি কিন্তু এই নিচের থেকে আউট পারফর্ম করে অলমোস্ট একই জায়গায় চলে গেছে। ঠিক আছে, আইটি কিন্তু এই যে নিচে যে গ্যাপটা তৈরি হয়েছিল, এই গ্যাপটা এরা কিন্তু আইটি ফুলফিল করেছে। মানে কি, ব্যাংক এবং আইটিতে যখন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল, এই ফার্মা তখন আউট পারফর্ম করেছে। ব্যাংক এবং যখন আইটি চলেছে তখন ফার্মা আন্ডার পারফর্ম করেছে এবং এটা আউট পারফর্ম করেছে, মানে এটা মোটামুটি উল্টো চলেছে। ঠিক আছে, এরপরে আবার যখন আইটি ওপরের দিকে চলেছে, ফার্মা বেশ কিছুটা নিচে নেমেছে। তারপর আইটি যখন নিচের দিকে নেমেছে, ফার্মা মোটামুটি একটা ফ্ল্যাট জায়গায় আছে, এখানে কিন্তু আউট পারফর্ম করেনি এবং তিনটে অ্যাভারেজই মোটামুটি একই জায়গায় আছে। এখান থেকে আমরা বোঝাতে পারলাম যে ইন এ লং টার্ম সমস্ত অ্যাভারেজ কিন্তু একইভাবে চলে এবং আশা করা যায় অটোতে যদি খুব একটা বড় ট্রানজিশনাল চেঞ্জ যদি না হয়, আজ থেকে 1 বছর 2 বছর 5 বছরের মধ্যে অটো হয়তো কোনো একটা সময়ে এদের বাকি ইন্ডেক্স যারা আছে তাদের সঙ্গেই চলবে, আশা করা যায়। ঠিক আছে, কিন্তু তার জন্য হয়তো আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে। আমাদের কোথায় কাজ করতে হবে, একটা এখানে এতক্ষণ এই 30 মিনিটের ক্লাস যখন আপনারা করেছেন, এখানে আপনাদের একটা টিপস দিয়ে দিই। আমরা কোথায় কাজ করব, যে স্টক যখন আউট পারফর্ম করবে তখন আমরা সেই স্টকে কাজ করব। ঠিক আছে, যখন আইটি চলবে ওপরের দিকে তখন আমরা আইটিতে থাকব, যখন অটো ওপরের দিকে ছুটবে তখন অটোতে যাব, যখন ফার্মা ওপরের দিকে ছুটবে, যখন অটো ওপরের দিকে ছুটবে তখন আমরা অটোতে থাকব, যখন আইটি ওপরের দিকে চলবে, অন্য কোনো স্টক তখন এই সময়টা কিন্তু চলছে না, কিন্তু তখন আইটি চলেছে। ঠিক আছে, তখন আমরা আইটিতে থাকব, যখন ফার্মা ওপরের দিকে চলবে তখন আমরা ফার্মাতে থাকব। ঠিক আছে, এবং যখন স্টক নিচে না আসা শুরু করবে তখন আমরা সেই স্টক থেকে বেরিয়ে যাব। যখন হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে যাবে ডাউ থিওরির 5th টেনেন্ট, ততদিন আমরা সেখানে থাকব, কিন্তু যখনই ফার্স্ট লোয়ার হাই লোয়ার লো কনফার্ম হবে এবং লোকে ব্রেক করবে, আমরা সেই স্টক থেকে বেরিয়ে যাব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই 6টা টেনেন্টের মধ্যে আমি আপনাকে পুরো টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে দিলাম। এরপরে আজ যা কিছু আমরা ক্লাস করব নেক্সট 100 200 500 1000 ক্লাসে, সেগুলো সব কিছু হবে এই 6টা টেনেন্টকে টুইক করে ভেঙে, এটারই অ্যাডভান্সমেন্ট, এছাড়া কিচ্ছু না। এই 6টা টেনেন্ট যদি আপনারা মন দিয়ে করতে পারেন, মাল্টিপল টাইম যদি দেখতে পারেন, বুঝতে পারেন এবং চার্টে প্র্যাকটিস করতে পারেন, আমি যেরকম আপনাদের চার্টে দেখালাম এরকম নিফটিতে 15-16টা ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্স প্রতিটাকে যান, গিয়ে প্র্যাকটিস করুন, কোন ইন্ডেক্স কখন কিভাবে চলেছে। আমি এগুলো কিন্তু সব কিছু দেখালাম উইকলি টাইম ফ্রেমে, কারণ লং টার্ম বেসিসে লাইন চার্ট দেখার জন্য উইকলি টাইম ফ্রেম ইজ দ্য বেস্ট টাইম ফ্রেম। ওকে, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আগামীকাল আমরা পড়ব ডাউ থিওরির ক্রিটিসিজম, মানে যে কোনো একটা থিওরি যখন তৈরি হয়, যেমন ফিলোসফিতে যেরকম স্কুল অফ থট তৈরি হয়, স্কুল অফ থট আছে, এখানে আমাদের ইতিহাস বলুন কিংবা সায়েন্সে বলুন থিওরি আছে, নিউটনের থিওরি, ডারউইনের থিওরি, আইনস্টাইনের থিওরি, সেরকম ডাউ থিওরির এবং সেই সমস্ত থিওরির ক্রিটিসিজম আছে, এবং কালকে সেই ক্রিটিসিজম নিয়ে আলোচনা করব যে ডাউ এই যে 6টা টেনেন্ট দিয়ে গেছেন এর মধ্যে অপেক্ষাকৃত আরও বেশি ইমপ্রুভ কী করা যেতে পারে, বা ডাউ কোন জিনিসটাকে অ্যাভয়েড করে গেছেন, বা ডাউ যখন বলেছেন সেটার আজকের বাজারে রিলেভেন্স কতটা, সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। ওকে, সো আজকের ক্লাস ডাউ থিওরি 6 টেনেন্ট এখানে কমপ্লিট করছি। আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে এবং যেটা লিখলে যা পড়লেন সেটা অবশ্যই নোটস করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। ওকে, বাই, ভালো থাকবেন।